ওনারা এত অসত্য কথা বললে তো হবে না। ওনারা যে কোর্টটা বানাইছে, ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কোর্টটা বানাইছে, যে কোর্টে গোলাম আজম সাহেবদের বিচার হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, একই কোর্ট রাইখে দিয়ে সেই কোর্টে বিচার হইতেছে কাদের? প্রথম দিন বলছিলাম রাশেদ খান মেননকে এইভাবে বিচার করা আমি সমর্থন করি না। রাশেদ খান মেনন কত টাকা কামাই করছে জানি না, তবে এখন আমি দেখতেছি যে একটা ছেলে 6 মাস হয়েছে উপদেষ্টা হয়েছে, তার প্রাইভেট এপিএস 300 কোটি টাকার মালিক, 311 কোটি টাকা চুরি করছে। এই প্রাইভেট সেক্রেটারি কেসকিবান্দির পুতের নাম সুলতান খা, এর বাড়ির থেকে পাইছে 311 কোটি, এর কাছে জানা যায় 311 কোটি। আর ওই যে নতুন বীর বাংলার ওই যে দেখা যায় ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশের চেহারায়, তার নাম নাকি সেই তানবীর, একটা ডিলে 400 কোটি টাকা নিছে। আমির হোসেন আমু 4 তলায় উঠতে গিয়া শেষ হয়ে গেছে, তারপর তার পিঠমোড়া বান্ডা খোলা হয় নাই। আর এই কোর্টে তাদের বিচার হবে কেন? আমি তো প্রথম দিনেই বলছি, দুইটা কথা বলছি আমি, আপনারা মনে রাখেন, এখনো বাংলাদেশের মানুষ শুনে রাখেন, ফজলুর রহমান হয়তো বা জীবনে হারায় যাবে, কিন্তু আমি বলে যাই এই কোর্টে কোনো মুক্তিযোদ্ধার বিচার হইতে পারে না। জামিন স্থগিত করে ফেললো। এইরকম ঘটনা কেন ঘটছে? আপনি একজন আইনজীবী হিসেবে, সিনিয়র আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখেন? আরেকটা বিষয় হলো, আদালত পাড়ায় যে এইভাবে মব চালিয়ে আসামিদের যারা অভিযুক্ত এখনো তাদের বিরুদ্ধে চার্জশিট হয় নাই, কারোর বিরুদ্ধে, আজকে আপনার বিরুদ্ধে মামলা হলে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হয়েছে তখন আপনি কনভিক্টেড না হওয়া পর্যন্ত তো আপনাকে আর অপরাধী বলা যাবে না। তো তাদেরকে আদালতে নিয়ে পুলিশ পাড়া নিয়ে যাওয়ার পর মব হচ্ছে, এটাকে কিভাবে দেখেন? এই দুইটা উত্তর পেলে পরে আরেকটা প্রশ্ন করে গেছিলাম, আপনি বলছিলেন আবার বিএনপি যখন বিরোধী দলে যাবে, বিএনপি কি এখন ক্ষমতায় আছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। বিএনপি বিরোধী দলে, এখন বিরোধী দলে না, এখন বিএনপি সরকারে না, কিন্তু একদম বিরোধী দলে আছে এইটাও বলা যাবে না। বিরোধী দলের যে কর্মকাজ, যেহেতু পার্লামেন্ট নাই, যে বিএনপি আছে একটা বড় রাজনৈতিক দল হিসাবে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে, কাজে এটা বিরোধী দলে আছে সেইভাবে বলা যাবে না। আমি আপনাকে বলি, আসিফ নজরুল সাহেব কি বলছি জানি না, আমার খুব মনে হয় যে আমি এই চিমটি কাইটা দেখি বেঁচে আছি কেন বা বেঁচে আছি কিনা। ওনারা এত অসত্য কথা বললে তো হবে না। ওনারা যে কোর্টটা বানাইছে, ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কোর্টটা বানাইছে, যে কোর্টে গোলাম আজম সাহেবদের বিচার হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, একই কোর্ট রাইখে দিয়ে সেই কোর্টে বিচার হইতেছে কাদের? তারা তো এখনো অপরাধী না। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করে। তারা কিন্তু আলবদর ছিল না, আলবদরের কমান্ডারও ছিল না, স্বাধীনতা বিরোধীও ছিল না। তারপরেও বলবো যে দলটা পরাজিত হয়ে গেছে আন্দোলনের মধ্যে দিয়ে, শেখ হাসিনার নেতৃত্ব যেখানে, শেখ হাসিনা যেখানে দেশ থেকে পালিয়ে গেছেন, সবকিছু মাইনা নিয়েও যদি বলি যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারা হয়তো বা দোষী সাব্যস্ত হলে তাদের সাজা হবে। আমি আপনাকে বলি, আমি প্রথম দিন বলছিলাম রাশেদ খান মেননকে এইভাবে বিচার করা আমি সমর্থন করি না। আপনারা এই কথাটা শুনছেন কিনা? আমি রাশেদ খান মেননের যে তার জীবন ইতিহাস, সেই জীবন ইতিহাসে যদি ধরে নেই, একজন আমাকে বললো, আরে ফজলুর রহমান সাহেব, আপনি তো জানেন না রাশেদ খান মেনন কত টাকা কামাই করছে। আমার এক এক সময় মনে হয় ধরুনি তুমি দ্বিধা হও, আমি মাটির নিচে ঢুকে যাই। রাশেদ খান মেনন কত টাকা কামাই করছে জানি না, তবে এখন আমি দেখতেছি যে একটা ছেলে 6 মাস হয়েছে উপদেষ্টা হয়েছে, তার প্রাইভেট এপিএস 300 কোটি টাকার মালিক, 311 কোটি টাকা চুরি করছে। এই যে চোরদের একটা, ওই যে ডাকাতরা বলে জাজরি কয় শুই রে ভাই তোর গায়ে কত সেদা, শুয়ে তো একটা সেদা। আমি খুব কথাটা ক্লিয়ারলি বলতেছি, রাশেদ খান মেননরা কি তাদের মতো, তাদের পায়ের রাশেদ খান মেননদের একটা লুমের সমান এদের যোগ্যতা নাই। রাশেদ খান মেননের বয়স আমি আগে বলছিলাম 83, এখন শুনছি তার বয়স 85। হ্যাঁ, আমির হোসেন আমুর বয়স 87। আমির হোসেন আমুর বাড়ি থেকে বলা হয় যে ওই যে জালকাঠির বাড়ি থেকে ওখানে যে লিফট ছিল, লিফটের ভিতরে নাকি 25 কোটি টাকা পাইছে।
কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আমির হোসেন আমুর বাড়ির থেকে 25 কোটি টাকা পাইছে, আর প্রাইভেট সেক্রেটারি কেসকিবান্দির পুতের নাম সুলতান খা, এর বাড়ির থেকে পাইছে 311 কোটি, এর কাছে জানা যায় 311 কোটি। আর ওই যে নতুন বীর বাংলার, ওই যে দেখা যায় ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশের চেহারায়, তার নাম নাকি 100 কোটি টাকা। সেই তানভীর একটা ডিলে 400 কোটি টাকা নিছে। এইগুলা বইলা আমির হোসেন আমুদের মতো মানুষকে যখন পিটমুড়া বাদ দিয়ে কয়রা পড়ানো হয়, রাশেদ খান মেননদেরকে যখন কয়রা পড়ানো হয়, এমন আমি তো মনে করি খুব খারাপ কাজ যারা করছে মনে করা হয় শাহজাহান খান অথবা হাসানুল হক, আমার কথা ইনু যত কথাই বলেন তারা তো সবাই মুক্তিযোদ্ধা, সব মুক্তিযোদ্ধা। কিউবার বিপ্লবে প্রথম দিন অর্ডার ছিল সেই মহাবীর ফিদেল ক্যাস্ট্রো যে আমার সঙ্গে যারা যুদ্ধ করছে আমৃত্যু সাজা না হওয়া পর্যন্ত, সর্বশেষ সাজা না হওয়া পর্যন্ত তারা কেউ জেলে যাবে না, তাদের হাতে কেউ হ্যান্ডকাপ পরাতে পারবে না। কথাটা খুব বোঝার চেষ্টা, এটা মুক্তিযুদ্ধের সন্তান। আমি তাদেরকে দেখলে তো এখন মনে হয় বাংলাদেশের সাংঘাতিক ভাবে তাদেরকে 10টা 20টা আর্মি দিয়া অথবা পুলিশ দিয়ে ঘেরাও করে কোর্টে আনলে কি অসুবিধা কি? তারা তো এমন কোনো মানুষ না যে 18 বছরের ইয়াং ম্যান দৌড়ায় চলে যাবে। একজনের বয়স 85-86, হাঁটতে পারে না। আমির হোসেন আমু 4 তলায় উঠতে গিয়া শেষ হয়ে গেছে, তারপরও তার পিঠমোড়া বান্ডা খোলা হয় নাই। এই যে একটা নিষ্ঠুরতা চলছে, এটা তো একটা নিষ্ঠুরতা। বিচারেরা এমন তো হইতে পারে আমির হোসেন আমু বিচারে গিয়া খালাস পাইতে পারেন, রাশেদ খান মেনন খালাস পাইতে পারেন, নির্দোষ প্রমাণ হইতে পারেন, কিন্তু এর আগেই যে তাদের উপরে যে নিষ্ঠুরতাটা চলছে, সেই নিষ্ঠুরতার তো এটা কোনো তুলনা হয় না একটা দেশে। আর এই কোর্টে তাদের বিচার হবে কেন? আমি তো প্রথম দিনেই বলছি, 2টা কথা বলছি আমি, আপনারা মনে রাখেন, এখনো বাংলাদেশের মানুষ শুনে রাখেন, ফজলুর রহমান হয়তো বা জীবনে হারায় যাবে, কিন্তু আমি বলে যাই এই কোর্টে কোনো মুক্তিযোদ্ধার বিচার হইতে পারে না। 1, 2, যে প্রসিকিউশন সৃষ্টি করছে এই গভর্নমেন্ট, ও যে আসিফ নজরুল একটা যুক্তি দিয়া কইছে আর নাকি কোনো প্রসিকিউটর পাওয়া যায় নাই, এই কারণে তাজুল ইসলামকে প্রসিকিউটর করা হয়েছে। সেই তাজুল ইসলাম সাহেব ভালো লয়ার, তার সাথে আমার সম্পর্ক ভালো, সে আমার অনুজ প্রতিম ছোট ভাইয়ের মতো, আমি তার প্রতি কোনো হিংসা পোষণ করি না, আমি তাকে বলতে গেলে ভালোবাসি, কিন্তু তারও এই কোর্টের প্রসিকিউটর হওয়া ঠিক হয় নাই, কারণ সে ছিল ওই যে আলবদর রাজাকার যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছিল, হ্যাঁ, তাদের ডিফেন্সের লয়ার ছিল, হ্যাঁ, ডিফেন্স অ্যাটর্নি ছিল। হ্যাঁ, ওই হিন্দু ধর্মে একটা কথা আছে, সত্য যুগে যিনি হরি, ত্রেতা যুগে তিনি রাম, দ্রাপর যুগে তিনি কৃষ্ণচন্দ্র, কলিতে তিনি গৌরাঙ্গ। বারে বারে যে অবতার হইয়া রূপ বদলাইয়া আইসা পৃথিবীতে জন্মগ্রহণ করাটা ঠিক না। তাজুল সাহেব এটা হওয়া ঠিক। তাজুল সাহেব প্রসিকিউটর এবং এই আইসিটি কোর্ট, এই কোর্টে তাদের বিচার হওয়া উচিত না, এবং আমি এই বিচারের আমি বিরোধিতা, এই কোর্টের এবং এই প্রসিকিউটরের আমি বিরোধিতা করি। তারা যদি অন্যায় হয়ে থাকে বিচার হোক, এমনকি শেখ হাসিনা সহ যারা অন্যায় করছে যদি অন্যায় হয়ে থাকে তাদের বিচার হোক। আমার সবচেয়ে বড় ভরসা হইল, কারণ আমি তো সাহস করে কথা বলি, আমার 2 ময়মনসিংহে আছে। এক ময়মনসিংহে হইল বাংলাদেশের প্রধান সেনাপতি, গ্রেটার ময়মনসিংহে, খুব স্পষ্টভাবে এই দিন বলছে যারা অন্যায় করছে তাদের বিচার হোক, নিরপরাধ মানুষের বিচার হতে পারবে না। তার নাম হলো জেনারেল ওয়াকারুল। ময়মনসিংহে তো স্টেট বলে দিচ্ছে। আরেক ময়মনসিংহে পরশুদিন বলছে আইজিপি, উনিও ময়মনসিংহে, বাহারুল সাহেব, উনি বলে দিছে হ্যাঁ 7 জন দোষ করছে, 170 জন আসামি, ওই সব আসামিকে ধরা যাবে না, নির্দোষ লোককে তদন্তের বাইরে ধরা যাবে না, পাপকা বেটা। আর আমি আরেক ময়মনসিংহ, কথাটা খুব বোঝার চেষ্টা করি, আমি আরেক ময়মনসিংহ, আমি স্ট্রেট কথা বলি, কোন নির্দোষ ব্যক্তিকে উপরে অবিচার করা যাবে না, সে যে দলই করুক, নির্দোষ ব্যক্তির উপরে কোনো অবিচার হইতে পারবে না। এখন তো দেখা যাইতেছে, দেখেন আমি আপনাকে বলি, আমার এলাকার 20 জন মানুষকে কেস দিছে, আমার বাড়ি হইলো ইটনা থানায় হাওড় অঞ্চলে,
আর তাদেরকে কেস দিছে সাতক্ষীরা। আমার কথাটা বুঝেন, আইসা আমার কাছে কাকা মামা কইয়া কান্দাকাটি করে আইসা আমাদের নামে নাকি সাতক্ষীরায় কেস হয়েছে। এই কথাটা বুঝেন, সেই তোমরা কি সাতক্ষীরা জীবনে কোনোদিন আমাদের বাপ দাদা 14 পুরুষ কোনোদিন সাতক্ষীরা যায় নাই, অথচ আমাদের নামে কেস হয়েছে। কিশোরগঞ্জে আপনার ঢাকার কোর্টগুলাতে, কিশোরগঞ্জের তারাইলের করিমগঞ্জের শত শত আসামি এরা কোনোদিন ঢাকায় আসে নাই। এই যে মামলা মোকদ্দমা করিয়া দেশটাকে যে একটা অসভ্যতার দিকে নিয়ে যাচ্ছে, এই যে বিচার বিভাগ বলে, আমি বিশ্বাস করি একটা দিন আসবে, the time will come, যখন সময় এই সময়ের উত্তরটা দিবে এবং মানুষ বলবে মিথ্যা বিচারে কারো সাজা হতে পারবে না। এটার বিপক্ষে কিন্তু মানুষ দাঁড়ায়া যাবে। বাংলাদেশ কিন্তু জোয়ার ভাটার দেশ। ওই যে আমি বলি আজ থেকে শত শত বছর আগে, সেই বছরটা হইল 1708 1612 খ্রিস্টাব্দ। মুঘল সেনাপতি ইসলাম কা বাংলার রাজধানী যুদ্ধ করে সোনারগাঁও থেকে ঢাকায় স্থানান্তরিত করতেন, জয়লাভ করলেন। উনি উনার যে সম্রাট জাহাঙ্গীর তাকে দাওয়াত করলেন, হুজুর আপনার নামে আমি এই ঢাকার নাম রাখছি জাহাঙ্গীরনগর, আপনি এসে দেখে যান। জাহাঙ্গীর 22 দিন বজরা নিয়ে আইসা 22 দিন বজরা পাইয়া ঢাকা শহরে আসলো। আইসা সকালবেলা গিয়া বুড়িগঙ্গার পারে বসলো, তখন দেখলো নদীর পানি উত্তর দিকে যাচ্ছে। বিকালবেলা আবার জাহাঙ্গীর গিয়া নদীর পারে বুড়িগঙ্গার পারে বসলো, দেখলো নদীর পানি দক্ষিণ দিকে যাচ্ছে। জাহাঙ্গীর তার সেনাপতি ইসলাম কাকে জিজ্ঞাসা করলো, ইয়া কে হে? সকালবেলা দেখলাম নদীর পানি উত্তর দিকে যায়, বিকালবেলা দক্ষিণ দিকে যায়। জাহাঙ্গীর সেদিন ইসলাম কা বলেছিল, হুজুর ইসিকা নাম বঙ্গাল মুলুক, এটাই বাংলাদেশ, নদীর পানি সকাল বিকাল গতি পরিবর্তন করে। সম্রাট জাহাঙ্গীর অবাক হয়ে বলল, যে দেশে নদীর পানি সকাল বিকাল গতি পরিবর্তন করে, আমার বেশি দিন এখানে থাকা ঠিক না। জাহাঙ্গীর তুমি বজরা রেডি করো, আমি আগামীকাল দিল্লির দিকে রওনা হব। এবং 3000 বছর আগে পৃথিবীর মহাবীর আলেকজান্ডার এসে গঙ্গার পশ্চিম পারে দাঁড়িয়ে তার সেনাপতি সেলুকাসকে উদ্দেশ্য করে বলেছিল, এগুলা কথিত, কিন্তু কথাগুলো সত্যতা আছে, যে আমি ওই দেশে যাব না, এর পূর্ব পারে যাব না। বড় বিচিত্র দেশ বাংলাকে দেখায় বলছিল, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ।